বায়োডাটা। তো এরকম 2 পেজের আপনাদের সিভি বা বায়োডাটা বানিয়ে নেবেন। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি। 2 পেজের এরকম সিভি বা বায়োডাটা বানিয়ে নেবেন। সে অনেকেই আমার কাছে কমেন্টের মাধ্যমে বা ইনবক্সের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে ভাই এনজিও প্রতিষ্ঠানগুলোতে কীভাবে আবেদন করতে হয়, বিশেষ করে যে এনজিও প্রতিষ্ঠানগুলোতে হাতের দরখাস্ত লিখতে বলা হয় বা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হয়, তো সেগুলোতে কীভাবে আবেদন করব। তো আপনাদের সুবিধার্থে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা শেখানোর চেষ্টা করব যে যেগুলোতে হাতে দরখাস্ত লিখতে হয় সেখানে আপনারা কীভাবে দরখাস্তগুলো পাঠাবেন। তো যারা এই বিষয়ে জানতে আগ্রহী বা যারা বিভিন্ন এনজিওতে আবেদন করবেন, অবশ্যই আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকছে। তো যার কারণে আপনারা সবাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওর বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো তাহলে চলুন কীভাবে আপনারা দরখাস্ত লিখবেন বা দরখাস্ত পাঠাবেন। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে বাজার থেকে এই ধরনের কিছু খাম পাওয়া যায়। এই ধরনের কিছু খাম পাওয়া যায় 5 টাকা বা 10 টাকা। তো এই আপনারা মণিহারির দোকানে পাবেন বা বিভিন্ন লাইব্রেরিতে, যাই হোক আপনারা এই খামগুলো পাবেন। তো সেই ক্ষেত্রে খামগুলো সংগ্রহ করবেন, সাদা হলে সাদা বা এই ধরনের হলে এই ধরনের খাম সংগ্রহ করবেন। এরকম একটা খাম কিনে নেবেন। তারপর কি করবেন, দ্বিতীয় ধাপে আপনারা প্রথমে বলা থাকে কিন্তু আপনাদের সিভি বা বায়োডাটা। তো এরকম 2 পেজের আপনাদের সিভি বা বায়োডাটা বানিয়ে নেবেন। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি। 2 পেজের এরকম সিভি বা বায়োডাটা বানিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের এখানে ছবি অ্যাডজাস্ট করতে পারেন। ছবি আপনার অনলাইন থেকে বা কম্পিউটার দোকান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, বা আপনারা চাইলে এখানে 2 কপি যে পাসপোর্ট সাইজের ছবি লাগে সেটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। বা আপনারা যে ছবির সাথে আপনাদের যে খামে দেয় সেই খাম আপনার দরখাস্তের মধ্যে ভরে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি সিভির সাথে 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। এরকম 2 পেজের একটা সিভি বানিয়ে নেবেন, সেটা দিবেন প্রথমত এক। আর 2 নম্বর কী করবেন, আপনার সার্টিফিকেট, আপনি এসএসসি পাস বা এইচএসসি পাস বা অনার্স পাস, যেটা আপনি পাস করে থাকেন বা আপনি যে পদের জন্য আবেদন করছেন, তো সেখানে কি কি কোয়ালিটি চাচ্ছে বা কি কি ধরনের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেই অনুযায়ী আপনার এসএসসি পাসের একটা সার্টিফিকেট দিবেন, এই ইন্টার পাসের একটা সার্টিফিকেট দিবেন এবং অনার্স পাসের একটা সার্টিফিকেট দিবেন বা মাস্টার্স পাস, যেটা চাচ্ছে, আমি আবারও বলতেছি, যেটা চাবে সেটার সার্টিফিকেট দিবেন। 4টা চাইলে 4টা দিবেন। আপনার যদি 2টা থাকেন সেক্ষেত্রে এসএসসি আর এইচএসসি সার্টিফিকেট দিবেন। যদি 3টা থাকে এসএসসি বা অনার্স, সেক্ষেত্রে 3টা সার্টিফিকেট দিবেন। তো আমি আপনাদের বোঝানোর সাথে শুধুমাত্র এসএসসিটা দেখালাম যে একটা সার্টিফিকেট, এগুলো কিন্তু ফটোকপি, সার্টিফিকেটের ফটোকপি নেবেন। তো কী করলাম আমরা, প্রথমত সিভি 2 পেজের একটা সিভি, তারপরে কি এসএসসি পাশে একটা সার্টিফিকেট বা এইচএসসি পাশের একটা সার্টিফিকেট বা অনার্স পাশে একটা সার্টিফিকেট অ্যাড করলেন। আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় কিন্তু বিভিন্ন সার্কুলারে কিন্তু রেফারেন্স চাওয়া হয় বা 2জন ব্যক্তির, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু সেই 2জন ব্যক্তির নাম, মোবাইল নাম্বার, তাদের ঠিকানা কিন্তু আপনারা সিভিতেই অ্যাড করে দেবেন। আমার কথাটা আবারও শুনবেন ভালো করে। সিভিতেই যদি রেফারেন্স চাওয়া হয় সেক্ষেত্রে যে ব্যক্তিগুলো নামগুলো দিবেন আপনারা সেটা কিন্তু সিভিতেই অ্যাড করে দিবেন। তো প্রথমে গেল সিভি, তারপরে কিন্তু আপনার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা। তারপরে কি লাগবে, তারপর লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি। সেক্ষেত্রে আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেটা আপনারা ফটোকপি করে নেবেন, তারপরে এখানে এভাবে অ্যাড করে দেবেন। তারপর একটা কি লাগবে, তারপর একটা লাগবে কি আপনার চেয়ারম্যানের পরিচয়পত্র বা হলো পৌরসভার মেয়রের কিন্তু পরিচয়পত্র। সেক্ষেত্রে এটা সংগ্রহ করে এটার কিন্তু একটা ফটোকপি আপনারা এখানে অ্যাড করে দেবেন। তাহলে কি গেল, সিভি, আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, তারপরে কি চেয়ারম্যানের পরিচয়পত্র, হচ্ছে ভোটার আইডি কার্ড। আর একটা বিষয় অ্যাড করতে পারেন, যদি যে ক্ষেত্রে যে আপনার যদি অভিজ্ঞতা থাকে, পূর্ব এক্সপিরিয়েন্স থাকে অন্য কোনো প্রতিষ্ঠানে, সেখানকার যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে কি করতে পারেন আপনি, সেরকম একটা যদি আপনার ডকুমেন্ট থাকে, যাদের অভিজ্ঞতা রয়েছে বা যাদের নেই তাদের তো দরকার নেই, কিন্তু যাদের রয়েছে তারা এভাবে আর একটা পেজ এখানে অ্যাড করে দিবেন। আমি এইভাবে সবগুলো কিন্তু অ্যাড করে দিলাম। দেখেন, অ্যাড করার পর কী করবেন, ভাঁজ করবেন যাতে আপনাদের খামে ঢুকে যায়। বাস এভাবে ভাঁজ করে নেবেন। তারপর কি করবেন, এই যে খামটা, এখন এই খামটার প্রয়োজন পড়বে, এই যে এভাবে খামের মধ্যে সুন্দর করে খামের মধ্যে ঢুকাই দেবেন। তারপর কি করবেন, এভাবে মুড়ায় আপনার পিন মারতে পারেন বা যদি আপনাদের কাছে আঠা থাকে সে আঠা দিয়ে লাগাই দেবেন। তারপর কি করবেন, আপনি যে পদের জন্য আবেদন করছেন, ফিল্ড অফিসার বা ম্যানেজার বা অ্যাকাউন্টস বা মাঠ কর্মী, যেটাই করেন, বা পিওন, আপনি যে পোস্টের জন্য আবেদন করবেন সেটা কি করবেন, সুন্দর করে কলম নেবেন। কলম নিয়ে সুন্দর করে আমি আবার দেখা দিচ্ছি, এই যে উপর দিয়ে আপনার না হলো পদের নাম লিখবেন, যে পদের নাম ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার বা অ্যাকাউন্টস বা পিওন বা অফিস সহকারী, যেটা হোক এখানে লিখবেন। তারপরে কি লিখবেন, প্রেরক, আপনার বিস্তারিত প্রেরক প্রাপক, এটা তো নতুন করে শেখানোর দরকার নেই। এই সাইডে লিখবেন প্রেরক আর এই পাশে লিখবেন প্রাপক, অর্থাৎ আপনি
কোন ঠিকানায় বা কোন এনজিওর কোন ঠিকানায় কোন অ্যাড্রেসে সেটা কিন্তু সুন্দর করে এখানে লিখে দেবেন, প্রেরক প্রাপক, আর উপরে হচ্ছে পদের নাম। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর কি করবেন, এটা আপনার কাছে যদি ডাক থাকে, ডাকঘর থাকে, সেক্ষেত্রে আপনি ডাকযোগের মাধ্যমে দিতে পারেন। যদি আপনার হাতে সময় থাকে, ডাকঘরে কিন্তু সময় লাগে। আর যদি মনে করেন খুব দ্রুত পাঠাবেন, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী যে কোনো কুরিয়ার সার্ভিসে আপনি এটা দিলেই সেখান থেকে কিন্তু আপনার সেই নির্দিষ্ট ঠিকানায় এই দরখাস্তটি চলে যাবে। এখন আপনি যদি সঠিকভাবে কোনো এনজিও প্রতিষ্ঠানে তারা যে রিকোয়ারমেন্টগুলো চেয়েছে, আপনি যদি সেইভাবে ঠিকভাবে ফিল আপ করে সব কিছু পূরণ করে সকল কাগজপত্র যদি এখানে অ্যাড করে দেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তারা ডাকবে। কিন্তু এর মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো মিস্টেক থাকে, বা তারা যেটা চেয়েছে আপনি সেটা দেননি, সেক্ষেত্রে কিন্তু আপনারটা গ্রহণযোগ্য হবে না। আবার আপনি ঠিকানা লেখার সময় যদি ভুল করেন, তাহলে কিন্তু এটা অন্য ঠিকানা চলে যাবে, তাদের কাছে যাবে না। এক্ষেত্রে অনেকের কিন্তু এভাবে ডাক আসে না। অনেকে বলেন যে আমি তো আবেদন করেছি কিন্তু আমার ডাক আসতেছে না। কিন্তু আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, বা তারা যে শিক্ষাগত যোগ্যতা চায়, এখন তারা চেয়েছে সর্বনিম্ন রেজাল্ট লাগবে আপনার 3 পয়েন্ট, আপনার কাছে 2.5 পয়েন্ট, আপনি আবেদন করলেন, তাহলে কি আপনাকে ডাকবে? বিষয়গুলো কিন্তু এরকম। তো রেফারেন্স চেয়েছে, আপনি রেফারেন্স না ছাড়াই আপনি আবেদন করে দিয়েছেন, সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ডাকবে না। তো যাদেরটা সম্পূর্ণ হয়, 100% সঠিক হয়, মূলত তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য ডাকা হয়। তো সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমে, যেমন রিক এনজিওতে আবেদন চলছে বর্তমান সময়ে, সেখানে কিন্তু আপনাদেরকে এই সেম সিস্টেম ব্যবহার করে দরখাস্তের মাধ্যমে কিন্তু আবেদন পাঠাতে হবে। অনেকে এখন মনে করে দরখাস্ত বলতে কি হাতে লিখতে হবে? না ভাই, হাতে লেখার কোনো প্রয়োজন নেই। আপনার শুধু সিভি, আপনাদের শিক্ষাগত যোগ্যতার সনদ, চেয়ারম্যানের পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, এবং যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এরকম একটা খামে ভরে লিখে আপনারা ডাকযোগে বা কুরিয়ারে পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো কারো যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে বা বুঝতে পারেননি কোনো প্রশ্ন থেকে থাকে আবেদন সংক্রান্ত, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। আর যেটা অনলাইনে আবেদন করতে হয় সেটা তো খুব সহজ। আপনারা এরকম মোবাইল ফোন নিয়েই কিন্তু খুব সহজেই নিজে ওয়েবসাইট ঢুকে আপনাদের যাবতীয় তথ্য পূরণ করে কিন্তু আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যেগুলোতে আপনাদেরকে এই যে দরখাস্তের মাধ্যমে আবেদন করতে হবে, সেটা কিন্তু সেম এইভাবেই খামে পুরে আপনাদেরকে পদের নাম, প্রেরক প্রাপক লিখে কিন্তু আপনাদেরকে সঠিক ঠিকানা লিখে কিন্তু এইভাবে যাবতীয় কাগজপত্র অ্যাড করে কিন্তু এই সিডিটা আপনাদেরকে পাঠাতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ।